আমি কাদম্বরী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী, যাকে রবি নতুনদা বলে ডাকত। তাই আমি হলাম জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির নতুন বউ আর রবির নতুন বউঠান। কিন্তু এই দুটো নামই আমার ঠাকুরবাড়ির দেয়া পোশাকি নাম। বাবার দেয়া নাম ছিল মাতঙ্গিনী। পূর্ব বাংলার যশোরের মেয়ে আমি। যদিও জন্ম কলকাতায় 5ই জুলাই 1859 সালে। আমি ছিলাম ভাই বোনেদের মধ্যে তৃতীয়। বাবা ছিলেন ঠাকুরবাড়ির বাজার সরকার। আমার শ্বশুরমশাই দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রাহ্ম সমাজের প্রবক্তা। সেই সময়ে উচ্চ হিন্দু সম্প্রদায় ব্রাহ্মদের খুব একটা সুনজরে দেখত না, বিশেষ করে বিবাহ সংক্রান্ত ব্যাপারে। সুতরাং ঠাকুর পরিবার পাত্রী খোঁজার জন্য পূর্ব বাংলায় তাদের জমিদারির এলাকা বেছে নিয়েছিলেন, আর সেভাবেই বিবাহযোগ্যা কন্যা হিসেবে আমি ঠাকুর পরিবারের পুত্রবধূ নির্বাচিত হলাম। আমার জন্ম, নাম এবং আমার বাবা ঠাকুরবাড়ির বাজার সরকার শ্যাম গাঙ্গুলিকে চাকুরি থেকে বিদায় দেওয়া হলো আভিজাত্য রক্ষার জন্য। মেয়ের গরিব বাবা তার বড়লোক জামাইয়ের বাড়িতে ছোটখাটো কাজ করবে, তা কোনো পক্ষের জন্যই সম্মানজনক নয়। সেই থেকে বাবার বাড়ির সাথে সম্পর্ক একরকম চুকে গেল। সেসব কতকাল আগের কথা। আমি ধীরে ধীরে কাদম্বরী হয়ে উঠলাম। 1868 সাল 13 জুলাই 1275 বঙ্গাব্দের 23শে আষাঢ়, রবিবার আমার বিয়ের দিন। সেদিনটি আমার জন্মদিনও ছিল। শুনেছি পুরাণকালের মানুষ বলতো জন্মদিনের দিন বিয়ে হতে নেই, কিন্তু গরিব বলে কে আর মনে রাখলো আমার জন্মদিনের কথা। শ্বশুরমশাইয়ের দেয়া দিনক্ষণেই বিয়ে হয়ে গেল। সেদিনই রবির সাথে আমার প্রথম দেখা। আমার ছোট্ট দেবর, আমার চেয়ে 2 বছরের ছোট। আমি ছিলাম ওর হারিয়ে যাওয়া রাজকন্যা। অনেক কষ্টে খুঁজে পেয়েছে। এখন তাকে রক্ষা করা, সুন্দরভাবে বাঁচিয়ে রাখার সকল দায়িত্ব যেন তারই কাঁধে। আমার স্বামী সারাদিন নানা কাজে ব্যস্ত থাকে, তার সাথে তেমন দেখা হতোই না। তাছাড়া ছোট বলে আমার থাকার ব্যবস্থা হলো ছোটদের সাথে। আমার শিক্ষা জীবন শুরু হলো খেলার সাথী রবির হাত ধরে। এভাবেই ধীরে ধীরে আমরা দুটি প্রাণ যেন একসাথে একই সুরে বাঁধা পড়ে গেলাম। এ বাঁধন যেন জন্ম জন্মান্তরের। সে আমার কথা আর গল্প বলার একমাত্র সহচর, প্রিয় বন্ধু, প্রাণশাখা। সেই অবধি পাশাপাশি দুজনে আছি, ছায়ার মতো অনন্তকাল ধরে। রবি বলেছিল, নতুন বউঠান, তোমাকে ছেড়ে আমি কখনো কোথাও যাব না। মাঝখানে মান অভিমান হয়েছে, বিচ্ছেদ এসেছে, মৃত্যু এসেছে, তবুও বন্ধন কাটেনি। আমি আজও বেঁচে আছি রবির রচনায়, ছবিতে, গানে, কবিতায়। আজও কথা বলি দুজনে পাশাপাশি বসে, মুখ পানে চেয়ে। তোমার মনে পড়ে রবি, সেই যে মাত্র 9 বছর বয়সে নতুন বউটি হয়ে তোমাদের বাড়ি এলাম? তোমার তখন 7। তুমি লুকিয়ে চুপি চুপি আমায় দেখছিলে। তোমার নতুনদার বয়স তখন 19, আমার চেয়ে 10 বছরের বড়। এই বিদ্বান, অত্যন্ত প্রতিভাবান, সুদর্শন মানুষটি হলেন আমার স্বামী। ছবি আঁকা, লেখালেখি, অনুবাদ করা, নাটক, থিয়েটার, গান বাজনা, গান লেখা, গান সুর করা, এই সব কিছুতেই তার জুড়ি মেলা ভার। আমাকেও যে হতে হবে তার যোগ্য সহধর্মিনী। আমার পিতামহ জগন্মোহন গঙ্গোপাধ্যায় ছিলেন মস্ত গুণী সঙ্গীত শিল্পী। তার কাছেই শুরু হয়েছিল আমার গান আর সুরের সাধনা। পিয়ানো বাজানো, আবৃত্তি, অভিনয়, এসব কিছুরই চর্চা হতো লেখাপড়ার অবসরে, রবি আর আমাতে দুজনে মিলে। আমার স্বামীর এসব কিছুতেই ছিল মস্ত উৎসাহ। তিনি শিখিয়েছিলেন আধুনিকাদের মতো পোশাক পরা আর ঘোড়ায় চড়া। প্রচলিত নিয়ম ভাঙায় তার ছিল আনন্দ। কুয়াশা মাখা ভোরে তিনি ঘোড়ায় চড়িয়ে আমায় নিয়ে বেড়াতে যেতেন, কখনো গড়ের মাঠে, কখনো চিতপুরের রাস্তা ধরে ইডেন গার্ডেনের গঙ্গার ধারে। লোকজন বিস্ময়ে অবাক হয়ে আমাদের দেখত, বাঙালি ঘরের বউ পর্দা ভেঙে ঘোড়ায় চড়ে হাওয়া খাচ্ছে। সেই যুগে এই দৃশ্য ছিল খুবই অপ্রত্যাশিত। লোকে আমায় বলতো ঠাকুরবাড়ির কালো মেম। কিন্তু আমার মেজো যা জ্ঞানদানন্দিনীর রূপান্তর ছিল আরো বিস্ময়কর। রূপ, গুণ আর তেজ কোনটারই কমতি ছিল না তার। ভারতের প্রথম ICS অফিসারের স্ত্রী হিসেবে তার অহংকার আর অধিকার বোধ ছিল প্রচন্ড। 2টি সন্তানকে সাথে নিয়ে একা বিলেত ঘুরে এসেছেন। অনর্গল ইংরাজি আর ফরাসিতে কথা বলতে পারেন। লাট সাহেবের সাথে পর্দা ভেঙে ভরা মজলিসে দেখা করেছেন। পুরুষের সাথে সমান তালে চলা, মেম সাহেবদের অনুকরণে পোশাক তৈরি করে পরা, সাজসজ্জা, জন্মদিন পালন, চুড়ি আর কাঁটা চামচে খাওয়া, কুকুর পোষা, এ সমস্ত বিলেতি চাল তিনিই প্রথম ঠাকুর বাড়িতে প্রচলন করেন। কারণ প্রথা ভাঙার মতো যথেষ্ট মনের জোর তার ছিল। কিন্তু কোনো এক বিচিত্র কারণে জ্যোতির সাথে আমার বিয়ে মেজদি আর মেজদা মেনে নিতে পারেননি। তার মতো গুণী ছেলের সাথে ঠাকুর বাড়িরই সাধারণ এক কর্মচারীর মেয়ের বিয়েতে বাড়ির মহিলা মহলেও অনেকেই তেমন খুশি ছিলেন না। জ্যোতি আর মেজদি দুজনে ছিলেন প্রায় সমবয়সী। দুজনের মাঝে খুব ভালো বন্ধুত্ব ছিল। বিয়ের পর মেজদির সাথে ভাব করার অনেক চেষ্টা করেছিলাম। ইচ্ছে ছিল তার কাছ থেকে সাজগোজ, পোশাক পরা এসব শিখে নেব।
কিন্তু তিনি কখনো তার কাছে ঘেঁষার সুযোগই দিতেন না। আমার শ্যামলা রং নিয়ে মেজদি বড় উপহাস করতেন। আমি বয়সে ছোট হলেও তার সেই উপেক্ষা অবহেলা সহজেই বুঝতে পেরেছিলাম। মেজদি নিজেও ছিলেন যশোরের এক গরিব পরিবারের মেয়ে। 7 বছর বয়সে বিয়ে হয়ে এ বাড়িতে আসেন, কিন্তু তার রূপ, তীক্ষ্ণ বুদ্ধি আর বাস্তব জ্ঞান ছিল অসাধারণ। আর বাস্তবের চেয়ে কল্পনার জগতে ছিল আমার বসবাস। প্রকৃতি আমায় ভীষণ টানত। আমি ছিলাম ভীষণ অভিমানী আর বিষণ্ণ স্বভাবের মেয়ে। জোর করে বা চেয়ে কোনো কিছু পেতে আমার মন চাইতো না। তাই অভিমানে ধীরে ধীরে আমি নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে নিয়েছিলাম। কেমন করে যেন একমাত্র রবি আমার মনটা বুঝতে পারত। ওর পাশে দাঁড়িয়ে মাথা নিচু করে আমি আমার হাতের সরু সোনার চুড়ি ধরে নাড়াচাড়া করতাম। মুখ না দেখেও ও জানতো আমার মন খারাপ হয়েছে। তাই আমার একমাত্র আশ্রয় আর ভরসা ছিল রবি। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে, লাইক ও কমেন্ট করবেন যদি আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে। ধন্যবাদ।